আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এর আগের ভিডিওতে আমি ক্লাস 9-এর ম্যাথসের কোষে দেখি 4 পর্যন্ত শেষ করিয়েছিলাম। এই ভিডিওতে আমি কোষে দেখি 5.1 থেকে শুরু করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিও। তো যেটা আমি আজকে পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। এবং যদি তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে চাও তাহলে উপরে কার্ডে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে শুরু করছি কোষে দেখি 5.1 এর ফার্স্ট কোশ্চেন থেকে। চলো শুরু করি। কোষে দেখি 5.1 কোশ্চেনগুলো করানোর আগে আমি তোমাদের কিছু বুঝিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা, এর আগের চ্যাপ্টারে অবধি কী করেছি আমরা, মানে 3 নাম্বার চ্যাপ্টারে কোষে দেখি 3 আর কি, ওখানে করেছি এরকম টাইপের দুটো সরল মানে কি বলে একঘাত সমীকরণ পেয়েছি এবং সেখানে এরকম মানে এই সমীকরণগুলোর উপর 3টে করে বিন্দু পেয়েছি। বিন্দুগুলো 3টেকে এখানে এঁকে মানে তাদের সঙ্গে একটা সরলরেখা যুক্ত করেছি। এভাবে দুটো সরলরেখা একে অপরকে যে বিন্দুতে ছেদ করেছে ওটাকে আমরা বলি হচ্ছে লেখচিত্র। দুটো লেখচিত্র একে অপরকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাই হচ্ছে দুটো সমীকরণের সমাধান। এভাবে আমরা বের করেছি। এখানেও ঠিক সেই রকমই আছে, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে অনেক অনেক সমীকরণের না, মানে অনেক এরকম জোড়া জোড়া অনেক সমীকরণের সমাধান পাওয়া যায় না। অনেক সমীকরণে আবার একটা মাত্র সমাধান হয়, অনেক সমীকরণগুলোর আবার অসংখ্য সমাধান হয় এবং সেগুলো কি করে সম্ভব। আচ্ছা, প্রথমে দেখো আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি। এই x + 2y = 20, 10x + 5y = 140, ঠিক আছে? এই এক্সাম্পল দুটোকে আমি এখন এখানে হিসাব করার বিন্দু বের করছি না, আমি তোমাদের যেটা বোঝানোর কথা ওটা আমি বোঝাচ্ছি। যদি এই দুটো ইকুয়েশনকে আমরা একটা গ্রাফে এখানে যদি আমি আঁকতাম, আমি এখন অত আর বিন্দু হিসাব নিচ্ছি না যেখানে কোন বিন্দু এর ওপর রয়েছে, আমি সেখানে একটু ওভারঅল বোঝাচ্ছি। তাহলে এটা হচ্ছে গ্রাফ, এটা গ্রাফের হচ্ছে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ওয়াই ও ওয়াই ড্যাশ। এই সমীকরণটার ক্ষেত্রে আমি যদি দুটো লেখচিত্র আঁকতাম, সাপোজ ধরো ফার্স্ট সমীকরণের লেখচিত্রটা গেছে হচ্ছে এইভাবে, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। আর সেকেন্ড সমীকরণের লেখচিত্র ধরো গেছে হচ্ছে এইভাবে, ঠিক আছে? এইভাবে ধরো গেছে। তাহলে এখন এখানে এই দুটো সমীকরণের লেখচিত্র হয়তো এগুলোকে উপর বিন্দু নিয়ে করলে এরা আরও অন্য কোথাও গিয়ে ছেদ করতো, বাট আমি বলছি এই দুটো সমীকরণে কিন্তু একটা সমাধানই আছে। এবং কেন আছে? কারণ এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, তাহলে এটা যদি 1 নম্বর সমীকরণ লেখচিত্র হয় আর এটা যদি 2 নম্বর সমীকরণের লেখচিত্র হয়, এখন এই 1 নম্বর সমীকরণ লেখচিত্রের ওপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুই 1 নম্বর সমীকরণের সমাধান এবং এই 2 নম্বর এবং এই 2 নম্বর লেখচিত্রের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু এই 2 নম্বর সমীকরণের সমাধান। কিন্তু আমার এমন একটা কমন সমাধান বের করতে হবে যেটা এর ওপরও রয়েছে, যেটা এর ওপরও রয়েছে, মানে আমাকে এমন একটা কমন বিন্দু বের করতে হবে যেটা এই সমীকরণ লেখচিত্রের ওপরও আছে, 2 নম্বর লেখচিত্রের ওপরও আছে, এবং সেটা হচ্ছে একমাত্র এই বিন্দুটা বা এই পয়েন্টটা। এই পয়েন্টটা যদি পি পয়েন্ট নাম নিই, তাহলে এই পি পয়েন্টটা এই সমীকরণের সমাধান, এই সমীকরণের সমাধান। তোমরা এই মুহূর্তে দরকার নেই, এটা জাস্ট আমি এটা র্যান্ডামলি আঁকলাম। তোমরা পরে যখন একটুখানি ভালোভাবে পয়েন্ট নিয়ে লেখচিত্র এঁকে বসিয়ে ছেদ করবে, তখন দেখবে এই পি বিন্দুর যে স্থানাঙ্ক পাবে, সাপোজ এক্স ওয়াই স্থানাঙ্ক পেলে, এখন এই এক্সটা এখানে বসাবে, এই ওয়াইটা এখানে বসাবে, দেখবে এক্স ওয়াই বসালে এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। মানে সিদ্ধ হওয়া মানে সমীকরণের বাম দিকের মান ডান দিকের মান সেম আসছে, মানে এদিকে যখন 20 আছে এইদিকেও 20 আসবে। আবার এইখানে বসালে দেখবে এইদিকে 140 আছে, এই দিকটাও 140 আসবে। মানে আমি এমন একটা কমন সমাধান পাবো বা এমন একটা কমন বিন্দু পাবো যেটা এই লেখচিত্রের উপরও থাকবে, 2 নম্বরের উপরও থাকবে, এবং সেটা পাওয়া মানে ওই সমাধানটা দুটো সমীকরণকে সিদ্ধ করছে, অর্থাৎ দুটো সমীকরণের একটাই মাত্র কমন সমাধান। আমি এই কেসটার ক্ষেত্রে পাচ্ছি দুটো সমীকরণের একটি মাত্র সমাধান। তোমরা ভাবে এটা আবার অবাক করা কি আছে? সাধারণত একটি মাত্র সমাধানই হয়। তোমরা কোষে দেখি 3 পর্যন্ত এরকম করে এসছো, বাট অনেক এরকম সমীকরণ রয়েছে যাদের মানে
মানে এরকম জোড়া জোড়া সমীকরণ রয়েছে যাদের কোনো সমাধানই হয় না, অনেকে আবার অসংখ্য সমাধান হয়, অনেকে আবার একটিমাত্র সমাধান হয়, বেশিরভাগ একটিমাত্র হয়, বাট এরকম রয়েছে যেখানে অসংখ্য আছে আবার কোনো সমাধানই নেই। যেমন এই কোশ্চেনটার ক্ষেত্রে একটা মাত্র সমাধান রয়েছে। কেন? কারণ এই বিন্দুটাও এই সমীকরণের উপর রয়েছে এবং এই পি বিন্দুটা এই সমীকরণের উপর রয়েছে। আমার এমন একটা কমন বিন্দু চাই যেটা দুটো সমীকরণের উপরই থাকবে, ওটাই হবে আমার একটাই সমাধান এই দুটো সমীকরণের ক্ষেত্রে। এবার আমি তোমাদেরকে পরে আমার একটা এক্সাম্পল দিচ্ছি যেখানে দেখবে অসংখ্য সমাধান আছে। এই ধরো এই এক্সাম্পলটাই আমি যদি প্রথম সমীকরণটার আচ্ছা আমি এটা করে দেখাই। এই ধরো প্রথম এই যে সমীকরণটা রয়েছে 2x + 3y হচ্ছে 28, ঠিক আছে। এটাকে আমি x অক্ষ নাম দিই, x ও x ড্যাশ, এটা হচ্ছে y ও y ড্যাশ। এবার বিন্দু নেই, এখান থেকে তিনটে বিন্দু কী করে নেব? প্রথমে আমি সমীকরণটাকে পুরো এক্সের আকারে প্রকাশ করি, 28 - 3y/2, যেভাবে তোমাকে শিখিয়েছি আর কি। তারপর এখান থেকে তিনটে বিন্দু প্লট করো। আচ্ছা, যদি y 0 হয় তাহলে x হবে 28/2, 14। আচ্ছা, যদি y 3 হয়, হ্যাঁ, তাহলে x হবে হচ্ছে 14 - 3, না সেই 3 না, 3 নিলে হবে না। যদি সাপোজ ধরো x হচ্ছে 4ই হচ্ছে, 4 নিই, তাহলে সরি y যদি 4 নিই তাহলে এটা হবে হচ্ছে 4 নিলে হচ্ছে 3 × 4 = 12, তাই তো? 3 × 4 = 12 - 12 হচ্ছে 16/2 হচ্ছে 8, ঠিক আছে। যদি মেয়েটাকে 10 নিই তাহলে হবে 30, এবার এটা মাইনাস হয়ে যাচ্ছে, যাই হোক 30, 28 - 3 হচ্ছে -2 মানে হচ্ছে -1, ঠিক আছে, পেয়ে গেলাম। তাহলে এখন এখান থেকে তিনটে বিন্দু এখানে বসিয়ে ফেলবে। ফার্স্টটা হচ্ছে 14,0 মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই পয়েন্টটা। তারপরটা হচ্ছে 8,4, 1 2 3 4 5 6 7 8 1 2 3 4, এই পয়েন্টটা। তারপরে হচ্ছে -1,10, -1 মানে এদিকে, এদিকে হচ্ছে 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এই পয়েন্টটা। তাহলে এখন আমরা এই তিনটে পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করলে কি পাবো? এই 1 নাম্বার সমীকরণটা বা এই প্রথম সমীকরণটা লেখচিত্র পেয়ে যাব। তাহলে ধরি এটা হচ্ছে প্রথম সমীকরণটা লেখচিত্র, একটু এটা এদিকে সরবে, হ্যাঁ হ্যাঁ যাই হোক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথম সমীকরণটা লেখচিত্র, এটা সাপোজ নাম দিয়ে হচ্ছে AB। এটা আমি কেন করাচ্ছি? এই এক্সাম্পলটার ক্ষেত্রে তোমরা দেখতে পাবে দুটো সমীকরণের অসংখ্য সমাধান। আগেরটা কেন করলাম না? আগে একটা মাত্র সমাধান। তোমরা এরকম এক্সাম্পল অনুশীলনী প্রচুর করেছো, কোষে থেকে 3.1 পুরো ভর্তি রয়েছে, বাট অসংখ্য সমাধান বা কোনো সমাধান নেই, এগুলো তোমরা এখনো অবধি করোনি, তাই আমি এটা একটু বোঝাচ্ছি। আচ্ছা, এবার যদি নেক্সট পরেরটা দেখি, পরেরটা হচ্ছে 6x + 4x + 6y মানে হচ্ছে 56। আচ্ছা, এবার এটা যদি সলভ করি এখান থেকে, তাহলে x এর ভ্যালুটা কি আসবে? 56 - 6y/4, 56 - 6y/4, ঠিক আছে। তাহলে এখন এখানে যদি তিনটে সংখ্যা বা তিনটে বিন্দু প্লট করি, তাহলে এখানে xy, যদি এখানে y 0 হয় তাহলে x হবে কত? 14, ঠিক। যদি এখানে এটা 8 হয় y, তাহলে এটা কত হবে? 48, 56 - 7 = 8/4, 2, ঠিক আছে। আর যদি এটা আমি 4 নিই তাহলে হবে 4 × 6 = 24, 56 - 24 করলে কত হয়? 14 - 6 হচ্ছে 8, 8 হবে। তাহলে এখন এবার সবগুলো এখানে বসে। ফার্স্ট হচ্ছে 14,0, 14,0, আচ্ছা 14,0 মানে দেখো এই পয়েন্টটাই, সেম পয়েন্ট পেয়েছি আমি। এটা কিন্তু নেক্সট সমীকরণটার জন্য লেখচিত্র আঁকছি। তার পরের পয়েন্টে কি আছে? 2,8, 2,8 মানে 1 2 1 2 3 4 5 6 7 8, এই পয়েন্টটা পাশে লিখে দিই। এটা হচ্ছে 2,8, এটা হচ্ছে 14,0। তোমরা দেখতে পাবে যে অসংখ্য সমাধান আমি কেন বলছি। তারপরটা হচ্ছে 8,4, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 1 2 3 4,
আচ্ছা, এটা আগে থেকে প্লট করা ছিল, হ্যাঁ ছিল 8,4। তাহলে দেখো যে এইখানেও আমি যে 3টে বিন্দু পেলাম, মোটামুটি 2টো বিন্দু তো আমি অলরেডি সেমই পেয়েছি, আর একটা বিন্দু হয়তো একটু এদিক ওদিক পেয়েছি, বাট যে 3টে বিন্দু পেয়েছি 3টে বিন্দু অলরেডি আগে থেকে যে লেখচিত্রটা এঁকে রেখেছিলাম দেখো তার উপরই রয়েছে। এখন যদি আমরা এই 3টে বিন্দুকে একসঙ্গে যুক্ত করি, তাহলে আগের লেখচিত্রটার ওপর দিয়ে সরলরেখাটা আবার যাচ্ছে, মানে আগের সরলরেখার ওপর দিয়ে সরলরেখাটা আবার যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এই সেকেন্ড সমীকরণের ক্ষেত্রেও লেখচিত্রটা আগের লেখচিত্রের সঙ্গেই সমান, কোনো পার্থক্য নয়। কারণ প্রথম কথা দুখানো বিন্দুতে আমি পুরো সেম টু সেম পেয়ে গেছিলাম, একটা বিন্দু একটু এদিক ওদিক ছিল, বা 3টে বিন্দুকে যখন আমি জয়েন করেছি, এই যে সরলরেখাটা আমি পেলাম 3টে বিন্দুকে জয়েন করার পর যে গ্রাফটা পেলাম, সেটা সেই আগের সরলরেখার ওপর দিয়ে কি বলে সমাপাতিত হয়েছে বা মিশে গেছে। তার মানে কি আগের সরলরেখা বা আগের গ্রাফটা যা, পরের গ্রাফটা তাই, দুটো এক বলেই তো একে অপরের সঙ্গে মিশে গেছে, দুটো সেম বলেই তো একে অপরের সঙ্গে মিশে গেছে, নাহলে তো মিশতো না, নাহলে তো এটা একে অপরকে ছেদ করতো বা হয়তো একটা ওপরে একটা নিচে থাকতো। তাহলে যখন এরকম ধরনের আমরা কোনো কেস পাবো যেখানে দুটো সমীকরণের লেখচিত্রই একে অপরের সঙ্গে মিশে গেছে, তখন আমরা বলবো এদের অসংখ্য সমাধান। কেন? কারণ দুটো লেখচিত্র মানে একটাই লেখচিত্র, একটাই সরলরেখা। তাহলে ওই সরলরেখার ওপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুই হবে দুটো সমীকরণের সমাধান, কারণ এর লেখচিত্র যা এর লেখচিত্র সেম, দুটোর মানে একটাই সরলরেখা। তাহলে ওই সরলরেখার ওপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুই এদের সমাধান। কোনো আলাদা করে এমন কোনো এক্সট্রা কোনো একটা ছেদ বিন্দু নেই যেটা শুধু এর ওপর আছে এবং শুধু এর ওপর আছে। প্রত্যেকটা বিন্দু দুটো সমীকরণের উপরই রয়েছে, এর ওপর থাকা মানে এর ওপর আছে, এর ওপর থাকা মানে এর ওপর আছে। কেন? কারণ দুটো লেখচিত্রই হচ্ছে সেম সরলরেখা। এইরকম কেস বা যখন এইরকম ঘটনা ঘটবে তখন আমরা বলবো এদের অসংখ্য সমাধান রয়েছে। কারণ আমরা চাইলে সরলরেখাটাকে বাড়িয়ে প্রচুর বড় করতে পারি, দুদিক দিয়ে বাড়িয়ে যত বড় করব তত বেশি বিন্দু সরলরেখার উপর অবস্থিত হবে, তত বেশি সমাধান বাড়বে। তাহলে এইটা হয় যে অসংখ্য সমাধান, এরকম ক্ষেত্রে অসংখ্য সমাধান হয়। আশা করি বুঝতে পারলে। এরপরে আমি একটা উদাহরণ নিয়েছি, এই উদাহরণটা এইখানে এটা আমি এখন সলভ করে দেখাচ্ছি না, কারণ এরপর আমাকে কোশ্চেন অঙ্ক করাতে হবে, তাহলে অনেকটা টাইম চলে যাবে। এটা দেখবে যখন তোমরা এখান থেকে 3টে বিন্দু পাবে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যখন ধরো এখান থেকে 3টে বিন্দু পাবে, এটা ধরো 1 নাম্বার সরলরেখা, এটা ধরো 2 নাম্বার সরলরেখা। 1 নাম্বার সরলরেখাটা যদি গ্রাফ এইরকম পাও, 1 নাম্বার সরলরেখাটা যদি গ্রাফ এইরকম পাও, ঠিক আছে, 2 নাম্বার সরলরেখাটা দেখবে গ্রাফ তোমরা এইরকম পাবে, মানে এরা একে অপরকে কোনোভাবেই ছেদ করবে না। 1 নাম্বার সরলরেখাটা যদি গ্রাফ এরকম পাও, দেখবে 2 নাম্বার সরলরেখার ওপর যে 3টে বিন্দু পাবে তাদেরকে যুক্ত করলে দেখবে তাদের গ্রাফ এইরকম টাইপের পাবে। এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, মানে এরা একে অপরের সমান্তরাল হতে পারে, বা একটা এরকম গেল একটা এরকম যেতে পারে, বা হ্যাঁ এরকম বা তলা দিয়ে যেতে পারে, যা খুশি হতে পারে, বাট এরা একে অপরকে ছেদ করবে না। তুমি এদেরকে যতই ওপরের দিকে বাড়াও না কেন, এরা এরকম সমান্তরালভাবেই চলতে থাকবে, এরা কখনো একে অপরের সঙ্গে মিশে যাবে না। প্রথমেটা ছিল ওরা একে অপরকে জাস্ট একটা পয়েন্টেই ছেদ করছে, তাহলে আমরা বলছি যে একটাই সমাধান। পরেরটা হলো দুটো সরলরেখা সেম, মানে ওরা একে অপরকে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ছেদ করছে, ওর জন্য ওরা একে অপরের সঙ্গে মিশে গেছে, ওটা আমরা বলছিলাম হচ্ছে অসংখ্য সমাধান। আর থার্ড কেসটা হলো এরা একে অপরের সঙ্গে কখনো মিশবেই না, অর্থাৎ এদের কোনো সমাধানই নেই, কারণ এরা যখন একে অপরকে ছেদই করছে না, এরা যখন দুজন থেকে পুরো আলাদা, তাহলে 1 নাম্বার সমীকরণের লেখচিত্রের অ্যান্সার হচ্ছে 1 নাম্বার সমীকরণের এই যে এই বিন্দুগুলো, আর 2 নাম্বার সমীকরণের লেখচিত্রের অ্যান্সার হচ্ছে 2 নাম্বার লেখচিত্রের এই বিন্দুগুলো। আমার চাই একটা কমন বিন্দু যেটা দুটো সমীকরণের উপরই থাকবে, সেটা এক্ষেত্রে হচ্ছে না, কারণ এরা কোথাও একে অপরকে মিলিত হচ্ছে না, ছেদ করছে না। তাহলে এমন কোনো পয়েন্ট নেই বা বিন্দু নেই যেটা এই লেখচিত্রের উপরেও আছে আবার এর ওপরে আছে, নেই। তাহলে সেক্ষেত্রে এই দুটোর কোনো কমন বা কোনো একটা মাত্র বা কোনো অসংখ্য কোনো সমাধানই নেই, তাহলে এর হচ্ছে কোনো সমাধান নেই, কারণ এর ক্ষেত্রে আমরা কোনো পয়েন্টই খুঁজে পাবো না যেটা দুটো সমীকরণের ওপরই থাকবে, তাহলে এর কোনো সমাধান পাবো না, কোনো সমাধান নেই। কারণ আমার দুটো সমীকরণকে সিদ্ধ করবে এমন একটা মিনিমাম পয়েন্ট চাই যেটা দুটো সমীকরণের উপরই থাকবে। সেটা হয় যখন একটা মাত্র সমাধান থাকে তখন তো খুবই ভালো, যখন অসংখ্য সমাধান থাকে তখন তো আমরা যে কোনো পয়েন্ট নিয়ে আমাদেরকে দুটো সমীকরণকে সিদ্ধ করে, বা যখন এরকম কোনো সমাধান থাকে না তখন আমরা কোনো পয়েন্টই পাই না, তাহলে সেরকম ক্ষেত্রে আমি সেই অঙ্কটার কোনো উত্তরই পাই না।
ঠিক আছে, তাহলে এইটা আশা করি বুঝতে পারলে। এরপরে আমি কোষে দেখি 5.1 কোশ্চেনগুলোতে ঢুকছি। এখানে যে 3টে কোশ্চেন রয়েছে, 3টে কোশ্চেন 3 ধরনের। দেখবে কোনোটা একটা সমাধান, কোনোটা অসংখ্য সমাধান, কোনোটাই সমাধান নেই। তোমাদেরকে বোঝানোর জন্য এটা করানো হয়েছে, মানে এটা করা হয়েছে। আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেনটা কি আছে দেখো, ধরি আচ্ছা আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। হিসাব করে দেখি 16 বছর পর আমার বাবার বয়স দিদির বয়সের দ্বিগুণ। আচ্ছা, তাহলে আমি এখানে ধরি দিদির বয়স হচ্ছে এক্স। এখানে আমাকে লেখচিত্র অঙ্কন করে দেখাতে বলছে সমীকরণ দুটোর সমাধান, সাধারণ সমাধান পাওয়া যায় কিনা এবং সেখান থেকে দিদি আর বাবার বর্তমান বয়স বের করতে পারি কিনা। তাহলে ধরি দিদির বর্তমান বয়স বা বয়স যা খুশি লিখতে পারো এক্স বছর। আচ্ছা, এখানে বর্তমান বয়সটা লিখে দিই, কারণ একটা 16 বছর পর আছে। আর বাবার হচ্ছে ওয়াই বছর। বাবার বর্তমান বয়স ওয়াই বছর, ঠিক আছে। তাহলে এখন ফার্স্টে প্রশ্ন মতো আমি ফার্স্ট সমীকরণটা কী পাচ্ছি, দুজনের বয়সের এখন সমষ্টি, বর্তমান সমষ্টি মানে যোগফল এক্স প্লাস ওয়াই 55। আর তারপরের সমীকরণটা, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিই। তারপরে সহ সমীকরণটা কী পাচ্ছি, 16 বছর পর বাবার বয়স দিদির বয়সের দ্বিগুণ। তাহলে 16 বছর পর আমার বয়স এখন যাই হবে না কেন, 16 বছর পর আমার বয়স আরও 16 বার, মানে আরও 16খানা বয়স বেশি যোগ হবে, মানে আরও 16 বেশি যোগ হবে। এখন যদি কারোর বয়স 2 বছর হয়, তাহলে 5 বছর পর তার বয়স নিশ্চয়ই 2 এর সঙ্গে 5 যোগ হবে, মানে তার 5টা বছর আরও যোগ হয়ে যাচ্ছে, তাহলে 7 হয়ে যাবে। তাহলে এখন 16 বছর পর দিদির বয়স কত হবে, এক্স প্লাস 16। আর 16 বছর পর বাবার বয়স কত হবে, ওয়াই প্লাস 16। এখন বলেছে বাবার বয়স দিদির বয়সের দ্বিগুণ, তার মানে হচ্ছে জিনিসটা এরকম দেখতে আসছে। তাই এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিই। এবার প্রথম সমীকরণটাকে আমি পুরো এক্সের আকার হিসাবে প্রকাশ করি। এক্স মানে হচ্ছে 55 মাইনাস ওয়াই। আর পরের সমীকরণটাকে আমি এটাকে এক্সের আকারে প্রকাশ করি। এইটা যদি হয়, এটা হবে 16 ওয়াই প্লাস 16, ঠিক আছে। আচ্ছা, এদিকে হচ্ছে 2x প্লাস 32 ইকুয়ালস টু ওয়াই প্লাস 16, মানে এক্স মানে হচ্ছে এখান থেকে ওয়াই প্লাস 16 মাইনাস 32 বাই 2, মানে হচ্ছে এটা ওয়াই মাইনাস 16 বাই 2, ঠিক আছে। এবার এক কাজ করি, এখান থেকে 3টে করে বিন্দু নিয়ে নিই। তাহলে কারণ প্রথম সমীকরণে আমাকে লেখচিত্র আঁকতে হবে, আমাকে এবার দ্বিতীয় সমীকরণে লেখচিত্র আঁকতে হবে। তাই 3টে করে পয়েন্ট নিয়ে নিই। প্রথম সমীকরণটা কি আছে, এক্স ইকুয়ালস টু 55 মাইনাস ওয়াই। তাহলে এখন যদি এখানে সাপোজ ওয়াই 10 হয়, এক্স কত হচ্ছে 45। যদি ওয়াই 42 হয়, এক্স কত হবে 13। যদি ওয়াই সাপোজ 30 নিই, তাহলে এক্স কত হবে 25 হলো। এবার সেকেন্ড, এখান থেকে আমি 3টে বিন্দু বের করি। এখানে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে ওয়াই মাইনাস 16 বাই 2। তাহলে এখানে যদি এখন ওয়াই সাপোজ 0 হয়, তাহলে এক্স মানে কত হবে -8। যদি ওয়াই 16 হয়, তাহলে এক্স মানে কত হবে 0, 16 মাইনাস 16, 0 বাই 2 0। আচ্ছা, যদি ওয়াই 42 হয়, তাহলে এক্স মাইনাস কত হবে 42 মাইনাস 16, মানে 26 বাই 2 13। তাহলে এখান থেকেও 3টে করে পয়েন্ট পেয়ে গেলাম। এবার চলো তলায় একটা গ্রাফ আঁকি, এঁকে সেটাকে পয়েন্টগুলোকে বসাই। গ্রাফটা একটু বড় হবে, কেন বড় হবে, কারণ এখানে পয়েন্টগুলো চেহারা দেখেছো কত বড় বড়, 42, 15, অনেক বড় বড়। তাহলে এখানে গ্রাফটা আমরা অনেক মানে বড় নেব, যাতে আর একটু বড় হবে কি, ব্যাস দেখি যথেষ্ট নাকি, আর একটু বড় নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, গ্রাফটা অনেকটা বড়, পুরোটা পেজ জুড়েই হচ্ছে গ্রাফটা। আচ্ছা, এবার আমি এটা মাঝখান বরাবর, মাঝখানে আমি এটা একটু তলার দিক করে আমি একটু টানি, ঠিক আছে, যাতে, কারণ প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ধনাত্মক সংখ্যা, দেখে নিয়েছে, মানে ধনাত্মক সংখ্যা মানে প্রত্যেকটা সেই ওপর দিকেই থাকবে, তো নিচের দিকে বেশি জায়গা রেখে লাভ নেই। তো যেটা আমার দরকার ওপরের দিকটা সেটা আমি রাখি, ব্যাস হলো। ধরবে কি না দেখি। আচ্ছা যাই হোক,
তাহলে এবার ফার্স্ট পয়েন্টটা কি হচ্ছে 45,0। আচ্ছা আগে আমি এখানে গ্রাফটার নাম দিয়ে দিই, এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। আচ্ছা তাহলে এখন আমরা ফার্স্ট সমীকরণের গ্রাফটা আঁকছি। তো ফার্স্ট সমীকরণের পয়েন্টগুলো কী কী আছে 45,10, 13,42, 25,30। আচ্ছা 45,10 মানে এক্স বরাবর 45, এদিকে 45 হতো। আমি এক কাজ করি, এইটাকে একটু সাইডে পাশে সরিয়ে আনি। একটু কারণ কি আমাকে 45 মানে আমাকে এই দিকটাই বেশি করে রাখতে হবে না, যেই দিকে আমার সংখ্যাগুলো যাবে আর কি। আমার তো যেদিকে সংখ্যা যাবে না সেই দিকে তো রেখে তেমন কোনো লাভ নেই, কারণ বেশিরভাগ সংখ্যাই দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকার মতন সংখ্যা, তো আমাকে এই দিকটা একটুখানি বেশি স্পেস রাখতেই হবে। আচ্ছা 45,0 দেখি ধরে কি না, 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 আরও সরাতে হবে, আমার এইটুকু সরালে হবে না, এই জন্যই বলছিলাম। এই ফার্স্ট কোশ্চেনটা এত বড় বড় সংখ্যা দিয়েছে, এই জন্য এখানে গ্রাফে প্লট করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। চাইলে আমি এটাকে আরেকটু এই সাইডে বাড়িয়ে দিই, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। আচ্ছা এবার দেখি 45 হয় কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 40 41 42 43 44 45 এখানে। আর হচ্ছে 10 মানে হচ্ছে উপরের দিকে 10। তোমরা যদি একটা গ্রাফ পেপারে করো তাহলে সুবিধা হবে, কারণ কি ওখানে দেখবে এরকম একটুখানি বোল্ড করা থাকে 10 5 করে ঘর পর পর, আমি দেখিয়েওছিলাম। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10, এই পয়েন্টটা হচ্ছে 45,10। বাবা আলটিমেটলি পাওয়া গেল। তারপরে পয়েন্টটা কি আছে 13,42 না 42,13 সামথিং, 13,42। ওয়াই এবার 42 ঘর উপরের দিকে, ওরে বাপরে। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ওপরের দিকে আরও 42টা ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এত অব্দি 19-এ মার্ক করে রাখি। এবার উপরের দিকে যাই, হবে 42? মনে হচ্ছে না। 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 30 33 34 35। আচ্ছা 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42, এইখানে পয়েন্টটা চলে আসছে। আচ্ছা আমার কিছু আর করার নেই, আমি এখানেই করে দিলাম, কারণ আবার কত নামাবো, আমি এখানেই পয়েন্টটা করে দিলাম। এটা হচ্ছে 13,42, ঠিক আছে 13,42, কারণ আমি বুঝতে পারছি না আরও কত নিচে নামানো যেতে পারে। আচ্ছা কারণ এখন তাহলে দেরি হয়ে যাবে আরও করাতে করাতে। এর পরের পয়েন্টটা কি আছে 25,30। 25,30 মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19 20 21 22 23 24 25, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, এতটা 25, ওপর আরও 5টা ঘর যাবে। আচ্ছা
26, 27, 28, 29, 30 এই পয়েন্টটা, এইটা হচ্ছে 25,30। এখন আমার এমন একটা সরলরেখা আছে যেটা আমাকে 3টে পয়েন্টকে ছেদ করবে। কোথায় কোথায় সব পয়েন্টগুলো চলে গেছে, তাহলে এইখান থেকে পয়েন্টটা যাবে হচ্ছে এইখানে, তলায় হচ্ছে কোন পয়েন্টটা, এইখানে। এই 3টে পয়েন্টকে ছেদ করবে আমার এমন একটা সরলরেখা নিতে হবে, সেইটা হচ্ছে এইটা। দেখো নিয়ে নিয়েছি। সরি, এটার জন্য আমার কিছু করার নেই এখানে, কারণ এটা এত বড় গ্রাফটা। তোমরা আশা করি বুঝতে পারছো যেখানে 3টে পয়েন্ট আমি নিয়েছি। এটাই হচ্ছে, এবার যদি আমরা এই সরলরেখাটার এবি নাম দিই, তাহলে এখন তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, কারণ এটা খুবই বড় একটা গ্রাফ, কম্পিউটারের স্ক্রিনে অনেকটা বড় লাগছে আরও। তাহলে এইটা হচ্ছে এবি সরলরেখা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এবি, এটা হচ্ছে এবি সরলরেখা, যেটা হচ্ছে ওই 1 নম্বর সমীকরণের লেখচিত্র। এটা হচ্ছে এবি সরলরেখা। দেখো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণের লেখচিত্র, এর নাম দিয়েছি আমরা এবি সরলরেখা। এবার সেকেন্ড সমীকরণটা লেখচিত্র আঁকি। এটা যদি একটু ছোট হয়, -8, 0, -8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে একদম এই পয়েন্টটাই। এটা হচ্ছে -8, 0। তারপর একটা কি আছে, 42, 13, সরি 13, 42। যদি এটা এক্স, আচ্ছা এক কাজ করি, এখানে আমরা এক কাজ করি, এইটা আমরা এখানে যদি এটা আমরা এরকম করি, যদি ওয়াই 42 নিই, ঠিক আছে, যদি ওয়াই এর মানটা 42 নিই, তাহলে এক্স এর মান কত হবে, 13 হয়ে যাবে। এখানে ভুল করে ফেলেছিলাম। তাহলে 13, 42 মানে এই পয়েন্টে এরকম আর প্লট করার দরকার নেই, আগে থেকে করে রেখেছি। তারপরটা হচ্ছে 0, 16, মানে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 16। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 14, 15, 16 এই পয়েন্টটা। এখন এই 3টে পয়েন্টকে আমাকে আবার এখানে জয়েন করতে হবে। তাহলে একটা সরলরেখা নিয়ে নিই, টানতে শুরু করি। একটু বেঁকে গেল। আচ্ছা, এখান থেকে আর একটা সরলরেখা নিয়ে নিই। বাবা এত বড় না, দেখো মোটামুটি অলমোস্ট আমি 3টেকে এখানে জয়েন করতে পেরেছি, নাহলে এটা এত বড় হ্যান্ডেল করাটা মুশকিল হয়ে যাচ্ছে। একটু বেঁকে তেড়ে গেছে, ব্যাস, হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা, এটা সবটা যায়নি, এই তো হয়ে গেল বাবা। তাহলে এখন দেখো এই 3টে পয়েন্টকে আমরা এই সমীকরণ, এই সরলরেখাতে জয়েন করতে পেরেছি। সাপোজ এটা আমরা নাম দিই হচ্ছে সিডি সরলরেখা, এটা সি আর এইটা হচ্ছে গিয়ে ডি। তাহলে এখন এই সিডি সরলরেখা দিয়ে 3টে পয়েন্টকে যুক্ত করতে পেরেছি। তাহলে এখন এখান থেকে যেটা আমি পাচ্ছি, তাহলে এই 3টে পয়েন্ট, মানে এই যে দুটো সমীকরণের যে দুটো যে আমি লেখচিত্র পেলাম, এ বি আর সি ডি, এরা একে অপরকে এই 13, 42 এই পয়েন্টটাতে ছেদ করছে। তাহলে এখন এই 13, 42 এই যে পয়েন্ট আমরা পাচ্ছি, এই পয়েন্টটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরা একে অপরকে 13, 42 এই পয়েন্টটা ছেদ, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে ওটা এখানে লিখে নিই এখানে, যে কারণ এরা যখন একে অপরকে যে পয়েন্টে ছেদ করবে, মানে কি এখানে একটা মাত্র সমাধান পাচ্ছি এমন না যে দুটোর লেখচিত্র একে অপরের সঙ্গে মিশে গেছে, ফলে এদের অসংখ্য সমাধান নেই, একটাই সমাধান রয়েছে, কারণ এরা একে অপরকে একটা পয়েন্টই ছেদ করছে। তাহলে এখানে লেখো এ বি ও সি ডি লেখচিত্র দুটি
পরস্পরকে তেরো কমা বিয়াল্লিশ এই দুটো পয়েন্টে ছেদ করছে, বিন্দুতে ছেদ করছে। তাহলে এই 13,42 বিন্দুটার এক্স স্থানাঙ্ক কত? 13 আর ওয়াই স্থানাঙ্ক কত? 42। সুতরাং তার মানে এক্স 13 আর ওয়াই 42 এইটাই হচ্ছে দুটো সমীকরণের ক্ষেত্রে সমাধান। তোমরা চাইলে এই 13 আর 42-এর মানটা এই দুটো সমীকরণে এখানে বসিয়ে চেক করে দেখতে পারো। এখানে 13 42, এখানে 13 42 চেক করে দেখতে পারো, দেখবে দুক্ষেত্রেই সমীকরণটাকে সিদ্ধ করবে। তার মানে দিদির বয়স কিছু এক্স, মানে হচ্ছে এটা হচ্ছে 13 বছর হচ্ছে দিদির বয়স, আর পিতার বয়স হচ্ছে 42 বছর। তার মানে দিদির বর্তমান বয়স বা দিদির বয়স হচ্ছে 13 বছর, আর পিতার বয়স হচ্ছে 42 বছর। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে আশা করি। ঠিক আছে, তো আজকে আমি এত অবধি পড়াচ্ছি। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমি 5.1-এর সেকেন্ড আর থার্ড নাম্বার কোশ্চেনটা করিয়ে দেবো, কারণ আজকে অনেকটা টাইম হয়ে গেছে, নয়তো ভিডিওটা অনেকটা বেশি লেংদি হয়ে যাবে, তো আমি লেংদি করতে চাই না। তো এটাই আঁকাটাতে সবথেকে বেশি ঝামেলার ছিল, এই কোশ্চেনের আঁকাটা, কারণ এটা এত বড় ইকুয়েশন এবং এই কম্পিউটারের স্ক্রিনে গ্রাফ আঁকাটা সত্যি খুব ঝামেলার। তাহলে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি বাকি দুটো অঙ্ক সলভ করাবো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।